সত্যি এক প্রকার দুর্নীতির মিনারে টুলু। তার গোপন মিনারে দিনের পর দিন কি তিনি জমিয়ে রেখেছিলেন বা রাখতেন বা এখনো রাখছেন কিনা জানা নেই। আপনাদের ডিটেলে বলি, পাথর মাফিয়া টুলু মণ্ডল তার শেষ কথা ছিল রাস্তা তৈরির টেন্ডারেও। একটি দুটি নয়, 84টি রাস্তার টেন্ডার ছিল এই টুলুর পকেটে। এক বছরেই 84টি রাস্তা তৈরির বরাত পেয়েছিল টুলু। পূর্ত দপ্তর, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় রোড সম্রাট নামে পরিচিত ছিল টুলু। বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ডের রাস্তা তৈরি বরাত যেত এই টুলুর কাছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টেন্ডারের প্রায় সবটাই টুলু ও তার অনুগামীদের দখলে ছিল। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের নিউজ রুম থেকে। তন্ময়, আমি একটা বিষয় জানতে চাইবো, এটা তো সামান্য একটা বিষয় যে এই যে টুলু মণ্ডল সে এক বছরে এই এতগুলো টেন্ডার সেই পেয়ে গেল, বারবার পেয়ে গেল, এ তো বিরাট কোনো বদান্যতা না থাকলে জোটে না। তাহলে কি এটা পূর্ববর্তী সরকারের বিরাট বদান্যতায় টুলু মণ্ডলের এই বিরাট সাম্রাজ্য টুলু সম্রাট, রোড সম্রাট হয়ে ওঠা? দেখো, একেবারেই তাই। কারণ আজকে বীরভূম জেলা পরিষদের, বীরভূম জেলা প্রশাসনের একাধিক বলা চলে কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এই বিষয়টা নিয়ে। তাদের মত হচ্ছে দুখানা। একটা হচ্ছে রাজনৈতিক ছত্রছায়া রয়েছে, অর্থাৎ আগের সরকারের যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বলো, মাথায় হাত বলো, যাই বলো না কেন, বা কোনো বড় নেতার এজেন্ট, জেলার কোনো বড় নেতার এজেন্ট, সেখান থেকে যেমন একটা সুবিধে পেয়ে যাওয়া। অন্যদিকে সরকারি যে নিয়মকানুন রয়েছে, অর্থাৎ টেন্ডার যখন হচ্ছে কোনো রাস্তার, একাধিক কোম্পানির নামে তিনি সেই বিডে অংশ নিতেন এবং সেখানে সবচেয়ে কম রেট এই টুলু মণ্ডল এবং তার কোম্পানি সেই রাস্তা তৈরির বরাত পাওয়ার জন্য বা রাস্তা মেরামতির বরাত পাওয়ার জন্য সেই বিডে অংশ নিয়ে সেখানেই সেই টেন্ডারটা জমা দিত। যার ফলে অন্য ঠিকাদাররা এক প্রকার এই বিডের লড়াইতে তারা ছিটকে চলে যেতেন। কারণ কি না, তুমি দেখো, গতকালই আমাদের প্রতিনিধি সুজয় পাল এক্সক্লুসিভ গত পরশুদিন থেকে যেটা দেখাচ্ছিল যে এমএসপি এই কোর্ট গাড়ি, প্রচুর ডাম্পার ট্রাক এই টুলু মণ্ডল কিনেছে তার মালিকানাধীন। এক, দুই, পাথর খাদান তার বিস্তীর্ণ অংশের মালিকানা রয়েছে এই টুলু মণ্ডল এবং তার সংস্থা, তার কোম্পানিগুলো। তিন, বালি, সেখানেও বালি স্ট্যাক করে রেখে দেওয়া, বালির স্তূপাকৃতি করে রেখে দেওয়া, বালির ব্যবসা, সেটাও রয়েছে টুলুর যে নবরত্ন বা দশাবতার বলি যারা রয়েছে তার সহযোগী তাদের। ফলে বালি এবং পাথর তার নিজের প্রোডাকশন, অত্যন্ত কম খরচে অন্য ঠিকাদারদের সেগুলো কিনতে হবে, টুলু সেটা নিজেই দিচ্ছে। টুলুর কাছ থেকে যাদের কিনতে হয় অন্য ঠিকাদারদের, সেখানে টুলু মণ্ডল নিজেই এগুলো সাপ্লাই দিচ্ছে। ফলে তার কোম্পানি সবচেয়ে কম রেটে বিড করতো। ফলে বিডের লড়াইতেও একদিকে রাজনৈতিক প্রভাব, অন্যদিকে টেন্ডারের যে লড়াই, সেখান থেকে বাকি ঠিকাদাররা ছিটকে চলে যেত। ফলে প্রায় একাধিপত্য বলতে পারো গোটা বীরভূম জেলা। বীরভূম জেলার পরে হচ্ছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ড লাগোয়া যত বড় রাস্তা রয়েছে, অর্থাৎ একেবারে হাই রোড যেগুলোকে আমরা বলি, তার সঙ্গে প্রধানমন্ত্রী সড়ক যোজনা পিএমএসওয়াই যে প্রকল্প, তার প্রায় পুরোটাই করায়ত্ত করে নিয়েছিল টুলু এবং টুলুর সংস্থা এবং টুলুর সহযোগীরা। ফলে রোড সম্রাট বলো, রোড মাফিয়া বলো, যে নামই তুমি অভিহিত করো না কেন, টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের যে সমস্ত সহযোগীরা রয়েছে এবং টুলু মণ্ডলের নিজস্ব মালিকানাধীন সংস্থা, তারাই একটা বছরে, ভাবো তুমি, সংখ্যাটা আমাদের কাছে রয়েছে এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে 84টি মেন রোডের টেন্ডার এই টুলুর হাতে। সেই কাগজ আমাদের হাতে রয়েছে, সেই ডকুমেন্টস আমাদের হাতে রয়েছে। তাহলেই প্রশ্ন উঠছে, বিপুল পরিমাণ রাস্তা, অর্থাৎ একটা জেলা বা 3টে জেলার এত রাস্তার বরাত একজন ব্যক্তি পায় কি করে? সেখানেই কিন্তু একদম বলা চলে প্রশাসনের অন্দরমহলও এ নিয়ে প্রশ্ন রয়েছে, এ নিয়ে বিতর্ক রয়েছে। ধন্যবাদ তন্ময়। রোড সম্রাট টুলু, তার কথায় পাথর মাফিয়া টুলু মণ্ডল, তিনি শেষ কথা বলতেন যাবতীয় টেন্ডারে। দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেসের জমানায় দুর্নীতির এক প্রকার সম্রাট হয়ে উঠছিলেন এই টুলু মণ্ডল। গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সম্পর্কিত আপনাদের শোনাবো। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। এন্টার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। একদিনের একটা ইনসিডেন্ট নয়, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছে। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি
7টা বড় বাড়ি ফার্ম হাউস একদিনে করা যায় না, 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বেচারি পুলিশকে, বেচারি ডিএমকে, বেচারি ল্যান্ড অফিসারকে বেচারি বলবো না তো, ওদের দোষ দিয়ে লাভ কি আছে? ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশন না নেবে, আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, বিদেশে পালিয়েছে নাজিমউদ্দিন ওরফে টুলু, কিন্তু আবার আরো একবার মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ গিয়ে পৌঁছেছে। এই মুহূর্তে তল্লাশি চলছে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে হিমাদ্রি, সরাসরি হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, থেকে জানতে চাই এই মুহূর্তে ঠিক কি চলছে। হিমাদ্রি, দেখো, একেবারে আমরা দেখেছিলাম যে এই মিনার মণ্ডলের বাড়ি থেকেই কিন্তু গত 2 থেকে 3 দিন আগে কিন্তু 28,50,00,000 টাকা উদ্ধার হয়েছিল, প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল। এবার আজ সকালে ফের এই মিনার মণ্ডলের যে সিল করে দেওয়া বাড়ি, সেই বাড়িতে কিন্তু গিয়ে উপস্থিত হয় পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে পুলিশের মোহাম্মদবাজার থানার পুলিশ। এই মোহাম্মদবাজার থানার পুলিশ কিন্তু বাড়ি গিয়ে বাড়িতে বিভিন্ন নথি সেখান থেকে নিয়ে আসে, খতিয়ে দেখে যেগুলি তাদের কাছে ছিল সেই নথি অনুযায়ী বাড়িতে যে সমস্ত নথি রাখা রয়েছে সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা। পাশাপাশি মেন যেটা করতে গিয়েছিল পুলিশ, ওই যে মিনার মণ্ডলের বাড়ি, সেই বাড়ির যে ছক, অর্থাৎ পঞ্চায়েত থেকে যেই বাড়ির ছক দেওয়া হয়েছিল সেটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা, ওই বাড়ির যে কনস্ট্রাকশন হয়েছে সেই কনস্ট্রাকশনের লিগেল যে পেপার, সেই পেপারের সাথে পঞ্চায়েতের যে নথি রয়েছে সেই নথি মিলছে কিনা, মূলত এই বিষয়টাকে দেখতে গিয়েছিল। কারণ যেখান থেকে এই টাকার পাহাড় উদ্ধার হয়েছে, সোনার পাহাড় উদ্ধার হয়েছে, এত এত কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে, যেই বাড়িতে লোকানো ছিল সেই বাড়ির পেপার ঠিক রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন, এমনটাই কিন্তু মনে করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আর সে কারণেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আজ বাড়ির যে স্কেচ, সেই স্কেচ কিন্তু করা হলো। প্রায় 30 থেকে 45 মিনিট কিন্তু ওই বাড়িতে পুলিশের আধিকারিকরা এবং মোহাম্মদবাজার থানার পুলিশ ছিলেন। তারপর সেখানে সেই বাড়ি আবার পুনরায় সিল করে দেওয়া হয় এবং সেখান থেকে পুলিশ এই মুহূর্তে মিনার মণ্ডলের বাড়ি ছেড়েছে। তবে এইটাই যে শেষবার সেটা নয়, পুলিশ সূত্রে জানা গিয়েছে যদি প্রয়োজন পড়ে তাহলে মিনার মণ্ডলের বাড়িতে আবারও পুলিশ আধিকারিকদের নিয়ে সেখানে যাবে এবং যাবতীয় যা নথি বা তথ্য যেগুলো সংগ্রহ করা প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে সেগুলো আবারও সংগ্রহ করা হবে। নজর থাকবে হিমাদ্রি, নজর রাখো, তোমায় ধন্যবাদ। কিন্তু আমরা ছবিগুলো দেখাবো। গতকাল সন্ধ্যেবেলা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে টুলুর বিভিন্ন বাড়িতে, তার পাশাপাশি তার দাদার বাড়ি, তার ভাগ্নের বাড়ি, আপেল মণ্ডলের বাড়ি, সমস্ত জায়গায় পৌঁছে গেছিল তদন্তকারীরা। এবং আপনাদেরকে আরো একবার সেই সব ছবিগুলো দেখাচ্ছি টুলুর বিলাসবহুল প্রাসাদ, সেই প্রাসাদের ছবি, শিউরি, দেউচায়, সেই ছবি যেমন দেখছেন। তার পাশাপাশি টুলুর দাদার বাড়ি দেখছেন, যে বাড়ির ওপরে দেখেছিলেন আপনারা অবসর নাম লেখা, শিউরিতে সেই বাড়ি, বিলাসবহুল বাড়ির ছবি দেখছেন। টুলুর ম্যানেজারের গাড়ি, বাড়ি, সেই ছবিটাও দেখছেন। সমস্ত ছবি আরো একবার, টুলুর সাম্রাজ্যের ছবি আরো একবার আপনাদের সামনে। আর একটা খবর দিয়ে এই মুহূর্তে পাথর খাদানে পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্তে এবার ইডি। টাকা সোনা মিলিয়ে বাজেয়াপ্ত টুলুর 144 কোটির সম্পত্তি। দুর্নীতির শিকড়ের খোঁজে এবার তদন্তভার নিতে পারে ইডি, এমনটাই জানা যাচ্ছে। সুজয় থেকে জানবো ডিটেলসটা। সুজয়, দেখো, হিমশৈলের চূড়া মাত্র, এখন অব্দি প্রায় 150 কোটি টাকার হদিশ পাওয়া গেছে, কিন্তু এই অঙ্ক কয়েক গুণ বাড়বে তেমনটাই তদন্তকারীদের বক্তব্য। আর সেই কারণেই, যেহেতু কোটি কোটি টাকার দুর্নীতি এবং এর সঙ্গে বিদেশ যোগ থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে ইডি এই মামলার, অর্থাৎ এই শেখ নিজামউদ্দিন ওরফে টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত করতে নামতে চায়। ইডি মনে করছে যে এই বিপুল অঙ্কের দুর্নীতির টাকা সেটা বিদেশে পাচার করা হয়ে থাকতে পারে, সেগুলো সোনাতে কনভার্ট করা হয়ে থাকতে পারে। তাই এই বিপুল সম্পত্তির টাকা, রাজস্ব ফাঁকি দেওয়া বা রাজস্ব চুরি করার যে টাকা, সেই টাকা এই শেখ নিজামউদ্দিন কোথায় পাঠিয়েছে, কোথায় লুকিয়ে রেখেছে, কোন কোন ব্যবসা বা কোন কোন ভুয়ো সংস্থার নামে সেগুলোকে কালো টাকা সাদা করা হয়েছে, সেটা তদন্ত করা হোক। ইতিমধ্যেই নিজেদের ইডি দপ্তরে আলোচনা হয়েছে তদন্তভার নেওয়া নিয়ে, যদিও এখনো রাজ্য পুলিশের কাছে তারা এফআইআর বা অন্য তথ্য চায়নি। দিল্লি থেকে সবুজ সংকেত এলেই তারা রাজ্য পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য চাইবে, তেমনটাই সূত্র মারফত খবর। নজর রাখো, ধন্যবাদ।